আমার নাম নাসিম উদ্দিন। আমার ঠিকানা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মতিহারা নামক গ্রামে। ঘটনাটি ঘটে আমার মামাতো বোনের সাথে আজ থেকে প্রায় 12 বছর আগে। আমার আম্মুরা 2 বোন 3 ভাই। আমার খালার বাড়ি নবাবগঞ্জ থানার কোন এক গ্রামে। ঘটনা এখান থেকেই শুরু। প্রথমে খালার বাড়ির বর্ণনা দিই। আমার খালার বাড়ির ঠিক সামনে এক বিশাল স্কুল মাঠ। মাঠের পাশ দিয়েই বয়ে গেছে এক নদী। আমি নদীটার নাম জানি না। তার পাশেই গ্রামে ঢোকার রাস্তা। রাস্তার পাশে রয়েছে বিশাল 2টি তাল গাছ। আর আমার খালার বাড়ির সাথেই ছিল পারিবারিক কবরস্থান। ছোটবেলা থেকে আমার মামাতো বোন আমাদের বাসাতেই থাকতো। একদিন আমার মামাতো বোন সহ আমার পরিবারের সবাই গেলাম আমার সেই খালার বাড়িতে। আমরা 2 দিন খালার বাড়িতে থাকার পর আমাদের বাড়িতে চলে আসি। আমাদের বাসায় আসার পর আপুর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। বলে রাখা ভালো, আমি খুব মিষ্টি পছন্দ করি, তাই আমাদের বাসাতে সবসময়ই মিষ্টি থাকতো। বাসাতে আসার পর দিন আমি ফ্রিজ থেকে মিষ্টি খাওয়ার জন্য প্যাকেট খুলে দেখি মিষ্টির বাক্স ফাঁকা। আমি ছোট হওয়ার ফলে চিল্লাচিল্লি শুরু করে দিই। তখন আমার মামাতো বোন বলে ওঠে, মিষ্টি তো খেয়েছি, তোমাকে তো আর খেয়ে ফেলিনি। অবাক করার বিষয় হলো আপু আমাকে কখনো তুমি করে ডাকে না, আর আপু মিষ্টি একদমই পছন্দ করে না। আর ওই মেয়ে পুরো বক্সের মিষ্টি খেয়ে ফেলেছে। এটা ঘটনার প্রথম দিন। সেই দিনের পর থেকে আব্বু 2 দিন মিষ্টি নিয়ে আসেনি। তখন শুরু হয় আপুর পরবর্তী ঘটনা। প্রথম ঘটনার 2 দিন পর আমার আম্মু লক্ষ্য করে আমার আপু রান্নাঘর থেকে পুরো 1 কেজি চিনি পলিথিন থেকে একবারে খেয়ে ফেলল। এটা দেখে আম্মু ভীষণ ভয় পায়। তখন আম্মু আপুকে কিছুই বলে না। রাতে আপু ঘুমাতে গেলে আম্মু আমাকে আর আমার আব্বুকে আম্মুর দেখা ঘটনাটা বলে। আর বলে রাখি, আমি ছোট হয় আমি, আম্মু আর আপু এক রুমে থাকতাম। আমার নিজের বোন আর আমার মামাতো বোন আলাদা রুমে থাকতো। আমার নিজের আপু আমার থেকে মাত্র 2.5 বছরের বড়, তাই বলাই যায় আমার নিজের আপু খুব বড় না। 2 আপুকে চেনার সুবিধার্থে আমার মামাতো বোনকে বড় আপু আর আমার নিজের বোনকে ছোট আপু বলে সম্বোধন করতাম। ঘটনায় ফিরে আসা যাক। সেদিন রাতে আমার ছোট আপু হঠাৎ করে চিৎকার করে ওঠে। শব্দ শুনে আপুদের রুমে যাওয়ার পর যা দেখি আমরা, তাতে সবাই অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই বড় আপু নিজের হাতে নিজেই কামড় দিয়ে রক্ত বের করে খাচ্ছে। এই ঘটনা দেখে আব্বু বড় আপুকে আটকানোর চেষ্টা করে। আমার আব্বু বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সৈনিক। আব্বুর সাহসিকতার পরিচয় অনেকবারই পেয়েছি, কিন্তু অবাক করার বিষয়, আব্বু বড় আপুর বাম হাত তার মুখের কাছ থেকে সরিয়ে নিয়ে আসতে পারছিল না। বড় আপু তার ডান হাতে আব্বুকে কন্ট্রোল করছিল। আব্বু অনেক চেষ্টার পর সফল হন। আব্বু সহ আমরা সবাই বুঝতে পারি এটা অলৌকিক কিছুর কাজ। তাই আব্বু পাশের মসজিদের ইমামকে ডেকে পাঠান। তিনি বড় আপুর শরীরে জিনকে ভর করান। ইমাম সাহেব সালাম দিয়ে জানতে চান, কি চান আপনি, কেন ছোট মেয়েটাকে কষ্ট দিচ্ছেন? উত্তরে বড় আপু ভারী কণ্ঠে বলে, আমি মিষ্টি খাবো। ইমাম আবার প্রশ্ন করে, থাকেন কই আপনি? উত্তরে আবার বড় আপু ভারী কণ্ঠে বলে, আমি মিষ্টি খাবো। বারবার প্রশ্ন করলে তার জবাব একটাই। শেষে ইমাম বলে, মিষ্টি খাওয়া হইলে বলবেন তো সব কিছু? আপু ভারী কণ্ঠে বলল, হ্যাঁ। তখন রাত 2টা বাজে। এত রাতে বাজার বন্ধ, তবে আমার এক বড় ভাই মিষ্টির কারিগর। তাকে আব্বু কল দিয়ে 2 কেজি মিষ্টি নিয়ে আসতে বলে। মিষ্টি আনার পর আপুর সামনে মিষ্টি রাখা হলে বড় আপু একটা হাসি দেয়। তারপর আমরা কিছু বুঝে ওঠার আগেই 5-7 মিনিটের মধ্যে 2 কেজি মিষ্টি খেয়ে ফেলে। আমরা রীতিমতো অবাক হচ্ছি, কিভাবে সম্ভব? তারপর ইমাম তার প্রশ্ন শুরু করেন, কই থেকে আসছেন আপনি? কিছুদিন আগে এই মেয়ে আমার সামনে দিয়ে চুল ছেড়ে দিয়ে আসছিল। আমি রাস্তার পাশের তাল গাছে থাকি। বুঝতে পারছেন কোন তাল গাছ? হ্যাঁ, এটা আমার খালার বাড়ির রাস্তার পাশের ওই তাল গাছ। দ্বিতীয় প্রশ্ন, কেন এসেছেন আপনি? উত্তরে বড় আপু ভারী কণ্ঠে বলল, আমার এই মেয়েরে পছন্দ হয়েছে, তাই ওর সাথে আসছি। ইমাম সাহেব চেষ্টা করছিলেন কিভাবে তাকে তাড়ানো যায়, কিন্তু ওই জিন রাজি হচ্ছিল না। এক পর্যায়ে জিনটি আরও 3 কেজি মিষ্টি চেয়ে বসে। আব্বু রাজি হয়ে যায়। তারপর জিনটি বাসার পাশের আম গাছের বড় একটা ডাল ভেঙে চলে যায়। ঘটনাটি এখানেও শেষ হয়নি। কিছুদিন পর বড় আপু আম্মুকে বলে, ফুপি, আমি না স্বপ্নে নামাজ শিখতেছি, কুরআন শরীফ তেলাওয়াত করতেছি। তারপর থেকে রেগুলার বড় আপুর শরীরে ওই জিন ভর করত। সবাই এই বিষয়টির সাথে ইউজড হয়ে গেল, কিন্তু তার অত্যাচার বাড়তেই থাকে। আগের ঘটনার 1 মাস পর বড় আপু আম্মুকে বলে, ফুপি, খিদে লাগছে। তাই আম্মু ওর জন্য নাস্তা বানাতে যায়। এসে দেখে বড় আপু ঘুমিয়ে পড়েছে। তাই আর আম্মু বড় আপুকে ডাকেনি।
প্রায় 1 ঘন্টা পর বড় আপু ঘুম থেকে ওঠে। আম্মু আপুকে খেতে বললে আপু বলে আমি তো খেয়েছি। তখন আম্মু ভীষণ অবাক হয়ে যায়। আম্মু বলে কখন খেলি? বড় আপু তখন সব বলতে শুরু করলো। আমি দেখি একটা ছেলে আর একটা মেয়ে আমার সামনে আসে। প্রত্যেক দিন যে ছেলেটা আমাকে কোরআন শরীফ শেখাতো ওই ছেলেটা, আর মেয়েটা নাকি তার বোন। সে আমাকে নিতে এসেছিল। তাদের শহরে কার যেন বিয়ে। কিন্তু অবাক করার ব্যাপার হলো তারা উঠতে পারে। আমাকে পাহাড়, পর্বত, নদী, সমুদ্র পার করে এক অচেনা জায়গায় উড়িয়ে নিয়ে গেল। সেখানে অনেক লোকজন, সবাই খাচ্ছে, আনন্দ করছে। তারপর ওই ছেলেই আমাকে খাইয়ে দিল। আমি অনেক খেয়েছি। তারপরও একজন কেন জানি বলল, তোমরা মানুষরা এত কম খাও কেন? কথাটা আমাকে ভাবিয়ে তোলে। আম্মু তখন বলে, ওঠ, তুই স্বপ্ন দেখছিলি। বড় আপু ভাবে তাই। আম্মু ঘটনাটি আব্বুর সাথে শেয়ার করে। আব্বু তখন বড় কবিরাজটাকে তাকে পুরো ঘটনা বললে তিনি বলেন বড় আপুকে জিনে ধরেছে, আর ওই জিন আপুকে ওদের দেশে নিয়ে যেতে চায়। তিনি কিছু পানি পড়া, তেল পড়া দিয়ে যান, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয় না। তারপর ওই কবিরাজকে আবার ডাকা হয়। তিনি জিনকে হাজির করেন, তাকে বড় আপুকে ছেড়ে দিতে বলেন, কিন্তু সে রাজি হয় না। এমন সময় আমার মামা জিনকে উদ্দেশ্য করে বলে, এগুলো নাটক, আমার সাথে করে দেখিস। তখন জিনটি ক্ষিপ্ত হয়ে মামাকে উদ্দেশ্য করে বলে, তুই আজকে রাত 1টার সময় শুধু চোখটা খুলে রাখিস। মামাও বলে আচ্ছা। তারপর জিনটি কবিরাজকে উদ্দেশ্য করে বলে, হুজুর, আপনি আমাকে তাড়াতে পারবেন না, আমি এই মেয়ের ক্ষতি করব না বলে চলে যায়। মামা সেই রাতে অনেক ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ঘুমাতে পারেন না। চোখ বন্ধ করে রাখেন। ঠিক রাত 1টার সময় মামার চোখ খুলে যায়। তখন তিনি দেখেন সাদা পোশাক পরা একটা কিছু তার সামনে দাঁড়িয়ে আছে। উচ্চতা রুমের মেঝে থেকে ছাদ পর্যন্ত। মামা ভীষণ ভয় পায়। ঠিক তখনই গরম বাতাসের সাথে তিনি শুনতে পান, কি আরও নাটক দেখবি? তারপর বর আপুর বিয়ে হয়। দুলাভাই পুলিশ কর্মকর্তা। কিন্তু সমস্যা হলো ভাইয়া যখন ছুটিতে বাসায় আসতো তখনই আগের সমস্যা শুরু হতো। তাদের বিয়ের 1 বছর পর থেকে আপনা আপনি সব স্বাভাবিক হয়ে গেছে। বড় আপুর একটা বাবু আছে। সবাই দোয়া করবেন। যে ঘটনাটি বলছি সেটা আমার সাথেই ঘটেছিল। আমার বাবা একজন সরকারি অফিসার। একদিন শুনি আমার বাবা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় বদলি হবেন। কথাটা শুনে আমার খুব মন খারাপ হয়। যেখানে বড় হয়েছি, যে স্কুলে পড়েছি, বন্ধু বান্ধব সবার কাছ থেকে আমাকে চলে যেতে হবে, এটা ভেবে অনেক কষ্ট পাই। বাবা বলেন তিনি এই সিদ্ধান্ত আমার ভালোর জন্য নিয়েছেন, কারণ আমার বাবার কাছে মনে হয়েছিল আমি ভালো কোনো ছেলের সাথে মিশছি না, আমার পড়াশোনাও ভালো হচ্ছিল না। তাই বাবার কথা মতো আমরা ঢাকার মগবাজারে একটি ফ্ল্যাট বাসায় উঠি। নতুন পরিবেশ আর বন্ধুদের ছেড়ে আসার কারণে আমার মনটা খুব খারাপ ছিল। যেদিন ঘটনাটা আমার সাথে ঘটে সেদিন ছিল বৃহস্পতিবার। স্কুল থেকে বাসায় আসার পর মা বলল, এভাবে বসে না থেকে একটু বাইরে থেকে ঘুরে আয়, ভালো লাগবে। আর হ্যাঁ, তোর বাবা বলল প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে নাকি মোড়ের দোকানের পাশে ভ্রাম্যমাণ লাইব্রেরি আসে, একটু খবর নিস। লাইব্রেরির সদস্য হলে বই পড়ে ভালো লাগবে তোর। তো যেই কথা সেই কাজ। আমি বেরিয়ে পড়লাম বাসা থেকে, আর কথা মতো মোড়ের দোকানের পাশেই সেই গাড়িটাকে দেখতে পেলাম। আমরা যখন লাইব্রেরির কার্ড ইস্যু করা শেষ তখন আমি খেয়াল করলাম ঠিক আমার বয়সী একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার কাছে গেলাম আর বললাম, তুমি কি আমাকে কিছু বলবে? ছেলেটি আমার কথার উত্তর না দিয়ে বলল, তুমি কি এলাকায় নতুন? আমি বললাম, হ্যাঁ, আমি গত 2 সপ্তাহ হলো এই এলাকায় এসেছি। এভাবেই বেশ কয়েকদিন হয়ে গেল। ছেলেটার নাম ছিল রবিন। এভাবে সে আর আমি খুব ভালো বন্ধুতে পরিণত হলাম। একদিন আমি রবিনকে জিজ্ঞেস করলাম, কী রে রবিন, তোর সাথে এতদিন হয়ে গেল কথা হচ্ছে, কিন্তু তোর বাসাটাই চেনা হলো না। রবিন কাছের একটা সাদা রঙের বাসা দেখিয়ে বলল, এই যে এই বাসার দোতলায় আমরা থাকি। এভাবে দেখা হতে হতে হঠাৎ করে একদিন রবিন লাইব্রেরিতে আসা বন্ধ করে দিল। আমি ভাবলাম ও অসুস্থ, সেজন্যই আসতে পারছে না। তাই আমি রবিনের বাসায় গিয়ে রবিন রবিন বলে ডাকতে লাগলাম। তখন আমি দেখলাম একজন মহিলা বারান্দার দরজা খুলে এসে বলল, কি হয়েছে? আমি বললাম, আন্টি, আমি রবিনের বন্ধু। বেশ কয়েকদিন হলো রবিন নিচে আসছে না। কি হয়েছে ওর? ওর কি শরীর খারাপ?
এ কথা শুনে আন্টি মনে হলো চমকে উঠলেন। আন্টি বললেন, বাবা তুমি আমার বাসায় এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি রবিনের বাসায় গেলাম। আন্টি আমাকে বাসার ভিতরে বসিয়ে বললেন, রবিন আজ থেকে 3 বছর আগে স্কুল থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়। পরে রবিনকে আইসিইউতে রাখার পর বেশ কিছুদিন পর রবিন মারা যায়। তখন আমার মনে প্রশ্ন জাগে, আমি তাহলে কার সাথে কথা বলছিলাম? সব কিছুই কি আমার মনের ভুল? এই প্রশ্নের উত্তর এখনও আমি বের করতে পারিনি। তারপর থেকে অবশ্য রবিনকে আর কখনোই আমি দেখিনি।